কুয়াশার মেঘ এসে ঢেকে দেয় সব বাড়িঘর, জেগে থাকে খুব চেনা পাহাড়ের অচেনা অসুখ। এই বালিঘর ফেলে হারিয়ে যাওয়ার ঠিক আগে থেকে যাও এখানেই, এইটুকু কেউ তো বলুক। কেউ এসে বুঝে নি কোন দিন কোন জামা পরি, রুমালের কোন রং আমার যে সব থেকে প্রিয়। অভ্যাস বদলাতে বেশ কিছু সময় তো লাগে, তবু কোথায় কেমন আছি এই খোঁজটুকু শুধু নিও। অধিকার বেড়ে গেলে চলে যাওয়া অনুচিত, তাও আমরা বাঁধন থেকে চুপি চুপি হাত তুলে রাখি। দেখে নিতে চাই কারা থেকে যায় অসময়ে জুড়ে, হারিয়ে যদি বা যাই তারা কেউ ফিরে আসে নাকি। দুঃখ পেরিয়ে গিয়ে ভুল হওয়া রাস্তার বাঁকে আজীবন ধরে আমি সেইখানে চেয়েছি তোমাকে। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। ভিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন আবার একজন বিশেষ অতিথি, এবং অবশ্যই তার সঙ্গে রয়েছে তার অনেক সৃষ্টি, তার সৃষ্টির পেছনের গল্প, তাকে নিয়ে গল্প, তার জীবনের গল্প। আজকের আমাদের অতিথি, তার থেকেও কিন্তু বেশ ইন্সপিরেশন নেওয়া যায়। পেশায় তিনি একটি সরকারি ক্ষেত্রে কর্মরত হলেও তার নেশা হচ্ছে লেখালেখি, এবং লেখালেখি বলতে তার কবিতা, ছড়া, বিভিন্ন রকম লেখালেখি রয়েছে। এতক্ষণে হয়তো তার কবিতা শুনে এবং তার মুখটা দেখে অনেকেই চিনে গেছেন, তাও আমি আরও একবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি অনিরুদ্ধ ব্যানার্জির। অনিরুদ্ধদাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, একটা সুন্দর কবিতা দিয়ে তো শুরু হলো। তো এরকম ভাবে যে কবিতা লেখা এবং কবিতার বই পাবলিশ করা, এটা নিশ্চয়ই একদিনে হয়নি। না, অবশ্যই না। কবিতা লেখা একটা দীর্ঘদিনের একটা জার্নি। কবিতার বই সম্পূর্ণ একটা অন্য দিক। হঠাৎ করে একটা কবিতার বই করব ভাবলেই বা একটা বই করবো ভাবলে সেই দিকে এগোনো যায় না। সেই কবিতা লেখা, কবিতা লিখতে লিখতে জড়ো হওয়া, এবং একটা সময় মনে হয় যে হ্যাঁ, মানে কবিতাগুলো ডায়েরির পাতা পেরিয়ে লোকজনের কাছে পৌঁছানো দরকার। এই দরকারটা যখন ফিল হলো, তখন মনে হলো যে হ্যাঁ, এবারে বইয়ের জন্য এগোনো যেতে পারে। তো সেভাবেই আর কি বইয়ের দিকে এগোনো, বা লেখালেখি থেকে একটা প্রিন্ট করে সেগুলোকে আর কি লোকের কাছে পৌঁছে দেওয়ার দিকে এগিয়ে যাওয়া, এটুকুই। না মানে এই যে বইয়ের আগে যেটুকু আমার কাছে একটু একটু খবর আছে, তা দর্শকদের জন্য একটু খুঁচিয়ে তো আর করতেই হবে। বইয়ের আগে কিন্তু ছাপার গল্প আরো অনেক রয়েছে, লিটল ম্যাগাজিন থেকে শুরু করে অনেক কিছু। তো সেই শুরু থেকে আমি একটু গল্প শুনবো। শুরু থেকে বলতে গেলে যেটা প্রথম ব্যাপার, যেটা লেখালেখি শুরু, তো সেই আমাদের প্রত্যেকের, মানে আমরা যারা লেখালেখি করেছি, মানে এখন যেটুকু যে যা লিখতে পারছে তাদের প্রত্যেকের শুরু, মানে একদম শুরুর দিকটার গল্প থাকে হচ্ছে স্কুলের ম্যাগাজিন। স্কুলের ম্যাগাজিন আমাদের সেই বোর্ডে লেখা থাকতো যে আর কি অমুক দিনে অমুক তারিখের মধ্যে লেখা দিতে হবে। আমরা সেই লেখা দিতাম, এবং যখন আর কি ম্যাগাজিন বেরোতো আমরা সেই ম্যাগাজিনে নিজের লেখা খুঁজে বের করতাম। তো সেইখান থেকে ইন্সপিরেশন, স্যারেরা বলেছেন যে হ্যাঁ অনিরুদ্ধ, তোমার লেখা ভালো হয়েছে। সেখান থেকে একটা লেখা থেকে দুটো লেখা, দুটো লেখা থেকে চারটে লেখা, করতে 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 একটা সময় মনে হলো যে হ্যাঁ, আমি একরকমভাবে লেখা লিখতে পারি। এইবারে তখন যেটা হলো যে আর কি নানান রকম অন্য লোকের, অন্য রাইটারদের লেখা পড়া, তাদের সঙ্গে কথা বলা, বা তাদের লেখার সঙ্গে নিজেকে পরিচিত করা। এই করতে করতে একটা সময় দেখলাম যে হ্যাঁ, লেখালেখি হচ্ছে, লেখালেখি চলছে। আস্তে আস্তে ঢুকে পড়লাম লেখালেখির ছোটোখাটো জগৎ, মানে আমাদের শুরুর দিক যেটা থাকে লিটল ম্যাগাজিন, প্রতিবিম্ব বলে লিটল ম্যাগাজিনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তো সেখানে থেকে লেখার চর্চা, এবং লেখার চর্চা সেখান থেকে বড় হয়ে বইমেলা। এই যে বইমেলায় ঢোকা, বইমেলায় ঢোকার প্রথম হাইয়ে হচ্ছে প্রতিবিম্বর হাত দিয়ে ঢোকা। সেখান থেকে আস্তে 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 এগিয়ে যাওয়া। তারপরে একদিন দুম করে দেখলাম যে হ্যাঁ, আমার বই হওয়ার সুযোগ এলো, এবং সেখান থেকে আর কি বইয়ের জায়গা তৈরি হওয়া। না, এই প্রসঙ্গে দর্শকদের একটা কথা বলে রাখতেই হয়, এই লেখকদের জীবনে এই শুরুর দিকের যে লিটল ম্যাগাজিনগুলো, সেটার একটা বিশাল ইম্প্যাক্ট থাকে। আর প্রতিবিম্ব বোধহয় একটা মানে অসাধারণ একটা জায়গা যারা উঠতি লেখক তাদের লেখালেখির চর্চার জন্য। মানে আমি নিজেও প্রতিবিম্বের সাথে কাজ করেছি, তো একটা আলাদাই জায়গা সেক্ষেত্রে হয়ে যায় প্রতিবিম্ব। সবচেয়ে বড় জায়গা ছিল যে এখানে অ্যাকচুয়ালি লেখা, শুধু লেখা লিখে দেওয়াটাই ব্যাপার নয়, সেই লেখা চর্চার মাধ্যমে আরো কি করে ভালো, যে কোনো লিটল ম্যাগাজিন এটা ছিল একটা সময়, সব সময়, যে আর কি সেই লেখা চর্চার মাধ্যমে কি করে ভালো করা যায়। এই জায়গাটা হচ্ছে যে আমরা যারা টুকটাক লেখালেখি করি, আমরা তো ভাবতে পারি না যে আমরা যেটুকু লিখছি সেটুকু ভালো কি মন্দ, সেইটা বলে দেওয়ার জন্য যেন কাউকে কেউ থেকে যায়।
এইটা হচ্ছে বড় ব্যাপার, আর কিছু না। একদমই, মানে লিটল ম্যাগাজিনটা একেবারে ঘষা মাজা করে বোধহয় লেখক হোক বা কবি হোক তাকে তৈরি করে দেয় পুরোপুরি। একদম একদম। তো এই যে বইমেলাতে এলেন, বই পাবলিশের দিকে বিষয়টা এগুলো, বই পাবলিশ করতে গেলে এটা অনেক উঠতি রাইটারদের থেকেই শুনি, বিশেষ করে ইয়ং রাইটারদের কাছে খুব বেশি শুনি, সিনিয়রদের কাছে অতটা শুনি না, যে বিভিন্ন কমপ্লিকেশনস, সেটা হতে পারে পাবলিশারের পক্ষ থেকে এনাফ হেল্প না করা, বা কোথাও গিয়ে রাইটারদেরকে জপিয়ে পাবলিশারদের একটা অন্যরকম নেগেটিভ বেশ কিছু খবর এই বিষয়ে আসে। তো সেই রকম ক্ষেত্রে অভিজ্ঞতাটা কিরকম? যে কোনো রকমের পেশা বা যে কোনো রকমের মানে ফিল্ডে আমি কাজ করতে গেলে সেই ফিল্ডের অ্যাকচুয়ালি নিজস্ব কিছু প্রতিবন্ধকতা থাকে অবশ্যই। যারা নতুন রাইটার, যারা যেমন বললেন যে আর কি পুরনো রাইটার যারা প্রতিষ্ঠিত প্রথিতযশা যারা লেখক, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আসে না, কারণ আমরা তাদেরকে এখন দেখছি। হয়তো তারা যখন প্রতিষ্ঠা পেয়েছিলেন বা তাদের শুরুর দিকে সময়টা আমরা হয়তো অতটা জানতে পারিনি, হয়তো তখন এর মতো অতটা সহজ ছিল না, তখন হয়তো তারা আর কি একটা হার্ডশিপ পেরিয়ে এসছে, তারা আর কি বুঝেছে যে কি সমস্যা হতে পারে। আমরা এখন যেটা ফেস করেছি, হ্যাঁ মানে এই কথা বলাই বাহুল্য যে এখনকার দিনে এটা আমাকে বহু জায়গায় শুনতে হয়েছে, অনেকে বলেওছে যে পাঠকের থেকে লেখক বেশি হয়ে গেছে। তো এই প্রবলেম, এটা ঠিক সমস্যা না, এটা হচ্ছে যে আমাদের এখনকার যুগের ধারা এবং প্রতিটা সময় এক এক রকমভাবে চলতে থাকে, আমাদের সেই সময়ের কিছু পরিবর্তন আসে, সেই পরিবর্তন আমাদের মেনে নিয়ে চলতে হয়। তো এখন আর কি তাদের প্রত্যেকের লেখা প্রকাশ করার জায়গা তৈরি হয়েছে, তাদের প্রকাশ করার স্থানকাল পাত্র বদলেছে, ফলে সেই জায়গাটা এসছে। হ্যাঁ, যখন প্রথম বইয়ের দিকে গেছিলাম, প্রথম বই এবং দ্বিতীয় বই, দুটো বই করার সময় কিছু না কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। অবশ্যই নতুন লেখক বা যারা আর কি বলা যেতে পারে প্রকাশক, তাদের দিক থেকে কিছুটা হয়তো আর কি হার্ডশিপ এসছে, আমরা বুঝতে পেরেছি যে এইখানে সমস্যা হচ্ছে, কথাবার্তার মাধ্যমে হয়তো কিছুটা একটা মিটিয়ে নেওয়া গেছে। এবারে এই হার্ডশিপ বা এই যে সমস্যা, এটা কখনো বড় হয় কখনো ছোট হয়, এবারে সেই বড় ছোট মিলিয়ে একটা জায়গা দাঁড় করানো হচ্ছে আমাদের কর্তব্য। এবারে একটাই ব্যাপার থাকে যে একটা বইয়ের পেছনে তো অনেক খাটনি থাকে। প্রথমত লেখা একটা দীর্ঘদিন ধরে চলছে, সেই দীর্ঘদিন লেখাগুলোকে একসাথে সাজিয়ে রাখা, ফলে সেটা একটা লেখকের নিজস্ব জার্নি। এবারে সেই জার্নিটা যখন সে আর কি পাঠকের হাতে তুলে দিতে যাচ্ছে, সেই সময় যেন আর কি সেটা সে যেভাবে চেয়েছে সেইভাবে যেন পৌঁছতে পারে। এইটাই আমাদের কাছে, আমরা যারা লিখছি আমাদের কাছে একটা বড় জায়গা, যে আমি যেভাবে বইটাকে চাইছি আমি যেন বইটা সেভাবে পৌঁছাতে পারি। বইয়ের পাতার কোয়ালিটি, ছাপার অক্ষরের ঘনত্ব, গুরুত্ব, গাঢ়ত্ব সমস্ত কিছু যেন ঠিকঠাক মতো থাকে। এই জায়গাটা অনেক সময় আর কি মিসকমিউনিকেশন হয়ে যায়, সেইখান থেকে সমস্যাটা তৈরি হয়। আবার কথার মাধ্যমে সেই সমস্যা মিটেও যায়, আবার কিছু কিছু সময় আর কি সেটা চলতে থাকে। তো এইভাবেই চলে, এটা মানে বলা যেতে পারে এটা ছিল, আছে, থাকবে, এটা খুব বেশি পাল্টাবে না। আগেও ছিল, আগে হয়তো অন্য ফর্মে ছিল, এখন আমি হয়তো অন্য ফর্মে পাচ্ছি। আচ্ছা, এখনো অবধি তো আপনার মানে দুটো বই এসছে। প্রথম বই অন্তমিলের শহরে, সেটা মোটামুটি নামটা থেকে বেশ গেস করা যায় বিষয় আশয়টা, যদিও আমার পড়া দুটো বইও, তাও এটা দর্শকদের জন্য। দ্বিতীয় বই হচ্ছে দহনকাল ও গুজরান কাব্য। এরকম নামের পেছনে গল্পটা কি? এই কোনো লেখককে যদি তার যে কোনো লেখা গল্প বা কবিতার নামের পেছনে গুরুত্ব বোঝাতে হয়, তাহলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার এপিসোড লাগে। কারণ এত কিছু থাকে, মানে নাম চুজ করা একটা অদ্ভুত একটা ব্যাপার। আমরা যখন একটা বই লিখে ফেলি, বই প্রথমে নাম ঠিক করে আমরা বই লিখতে বসি না, বা লেখা যখন আমরা জড়ো করি আমরা ভাবি না যে কি নামে যাবে না। তবে এই দহনকাল আর গুজরান কাব্য, এটার নামটা নিয়ে আমি এত বেশি কৌতূহল, কারণ প্রথমত নামটা, দ্বিতীয়ত বইয়ের ওপরে নামের চারপাশ দিয়ে পিঁপড়ে, তো এই কনসেপ্টটা তাই জানার জন্য আমি প্রচন্ড আগ্রহী। প্রচ্ছদের ব্যাপারটা পড়ে আছি, নামের ব্যাপারটা বলি। দহনকাল ও গুজরান কাব্য আমাদের প্রত্যেকের জীবনে তো অনেকগুলো ফেজ থাকে, মানে ভালো লাগার, খারাপ লাগার, দুঃখ, আনন্দ সব মিলিয়ে ফেজ। তো আমাদের যখন আমরা ছোটবেলা থেকে বড় হয়ে যাই, বড় হওয়ার পরে আমাদের আর কি ওই যে খুব দারুণ কিছু সময় কিন্তু আমাদের কাটে না। আমরা ছোট থেকে খুব ভাবি যে বড় হলে অমুক করবো তমুক করবো, কিন্তু বড় হওয়ার পরে যেটা ঘটে, আমাদের মাথায় কাঁধে দায়িত্ব চাপে, আমাদের নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এবং সবচেয়ে বড় কথা, আগেকার ছোটবেলায় যে সমস্যাগুলো এলে আমরা ছুটতে মা বাবার কাছে যেতে পারতাম বা আমাদের বড়দের কাছে যেতে পারতাম, আমরা বড় হয়ে যাওয়ার পরে সেই সমস্যাগুলো ছুটে কারো কাছে যাওয়ার থাকে না।
ফলে সেই সমস্যা আমাদেরকেই সহ্য করতে হয়, আমাদেরকেই সেই সমস্যার আগুনে পুড়তে হয়, এবং আমাদেরকে সেই আগুন থেকে ছাই হয়ে বেরিয়ে এসে সেই সমাধান খুঁজে বের করতে হয়। তো এই যে সমস্যা, আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা, দৈনন্দিন আমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সমস্ত কিছু মিলিয়ে যে সমস্যা, এবং তার জন্য যে আমরা ক্রমাগত যে আর কি পুড়ে চলেছি বা আর কি লড়াই করে চলেছি, সেই লড়াই থেকে বা এই যে ভেতরে ভেতরে আমাদের প্রত্যেকটা আগুন জ্বলছে, যে কারোর হয়তো চাকরি পাওয়া নিয়ে সমস্যা, কেউ চাকরি পাওয়ার পরের সমস্যা, সেই আগুনের যে ফলশ্রুতি হিসেবে কি লেখা উঠে আসছে বা কি মনে আসছে, সেই জায়গাটা হয়তো আমি ধরতে চেয়েছি দহনকাল নামে। গুজরান কাব্য কত নাম শুনে বোঝা যাচ্ছে যে আমাদের দিন গুজরানের প্রতিদিনের গল্প। তো এই দহনকাল এবং গুজরান কাব্য নিয়ে আমি যখন প্রচ্ছদ ইয়ের সাথে কথা বলি, তখন এরকম একটা ব্যাপার উঠে আসে যে আমাদের তো মানে ভেতরে দাবানল বা আগুন জ্বলছে। তো দাবানল বা আগুন লাগলে বা যে কোনো পরিবর্তন হলে আমাদের সবচেয়ে খবর যায় পিঁপড়ের কাছে। তারা আর কি ওয়েদার পরিবর্তনের কথা জানতে পারে, এবং তারা আর কি একে অপরের কাছে খবর দেয় যে আর কি হচ্ছে। এবং এই জন্যই আর কি মানে বইয়ের ওপরে প্রচ্ছদে পিঁপড়ের আনাগোনা বা আর কি তার যে কালার কম্বিনেশন, সেটা আর কি সেরকম ভাবে নিয়ে যাওয়া হয়েছে। এটা বিশাল বড় গল্প, এটা আমি খুব শর্টে বললাম, বাট এর পেছনে অনেক কিছু রয়েছে। কারণ একটা প্রচ্ছদ মানে বারবার আসা যাওয়া হতে হতে তৈরি হয়, সেটা একটা ব্যাপার। আচ্ছা, এই লেখালেখি অনেকটাই শুনলাম, এই দুটো বইয়ের গল্প একটুখানি হলো, নেক্সট বইমেলায় কি নতুন কিছু চমক আসছে? হয়তো বইমেলাতে আসছে কিনা আমি এক্ষুনি বলতে পারছি না, কারণ দুটো বইয়ের কন্টেন্ট হিসেবে দেখতে গেলে কবিতা মুক্ত গদ্যের ওপরে দুটো বই অ্যাকচুয়ালি হয়েছে। তো আমার ইচ্ছা আছে এবারে একটুখানি অন্য জনরা নিয়ে কাজ করা, তো সেই কারণে হয়তো একটু সময় বেশি লাগছে। বাট চেষ্টা করছি, এই বইমেলায় না হলেও তার মাঝামাঝি একটা সময় হয়তো একটা বই আসার কথা হতে পারে। না, বেশি সময় নিয়ে অপেক্ষা করতে একেবারেই আপত্তি নেই, যদি অপেক্ষাটা শেষে বেশ ভালো মতো সারপ্রাইজ পাওয়া যায়। আচ্ছা, লেখালেখি নিয়ে অনেক কথা হলো, তো এই লেখালেখির পেছনে এমন কোনো কেউ আছেন যার থেকে প্রচন্ডভাবে ইন্সপায়ার হয়েছো, বা যারা প্রচন্ডভাবে সাপোর্ট দিয়েছেন এদিকে এগিয়ে যেতে? সাপোর্টের কথা বলতে গেলে মানে সেই ছোটবেলার কথাতে এবার ফিরে যেতে হয়, যখন আর কি প্রথম ম্যাগাজিনের লেখা আমরা লিখছি, মানে স্কুলের ম্যাগাজিনে লেখা বেরোচ্ছে, স্যারেরা বলছেন যে হ্যাঁ লেখো, এরকম একটা ব্যাপার, বাড়িতে মা বাবা এরা বলছেন। এবং এটা দীর্ঘদিন পরে যখন আর কি ধীরে ধীরে লেখালেখি, আমাদের এখন একটা বড় সুবিধা আর কি আমাদের ফেসবুক রয়েছে, সমাজ মাধ্যমে, যেখানে আর কি আগে একটা লেখা লিখলে হয়তো কেউ গ্রামে বা কোথাও একটা বসে লিখছে, সেই লেখা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। তো এই জায়গাটাকে হয়তো এই সমাজ মাধ্যম আর কি অনেকটা পরিমাণে এগিয়ে দিয়েছে। তো সেই জায়গাতে আসার পরে যখন আর কি লোকের কাছে আমরা এটা আর কি হলো যে হ্যাঁ আমি টুকটাক লেখালেখি করি, তখন তারা আর কি লেখা পড়তে শুরু করলো এবং লেখাতে তারা আর কি জানাতে শুরু করলো এবং মোটিভেট করতে শুরু করলো। যে কোনো শিল্পর অ্যাকচুয়ালি আসল ব্যাপার থাকে মোটিভেশন। মানে আমরা একটা যে কোনো শিল্প চর্চা করছি, সেই শিল্প চর্চার অ্যাকচুয়ালি যদি কোনো অডিয়েন্স না থাকে, তাহলে সেই শিল্প চর্চা তো আমি আরো উন্নত করতে পারবো না, আমরা একই জায়গায় থেকে যাব। অডিয়েন্সের মতামত, তাদের ভালো খারাপ লাগাগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাই। তো যেটা হয় যে তখন আর কি মা বাবা, স্কুলের স্যারেরা, তারপরে কলেজের স্যারেরা যখন পরিচিতি পেলাম, প্রত্যেকে নানানভাবে বলেছে। এবং এখনো স্যারদের সঙ্গে যখন আমাদের মেসেজে কথা হয়, কিছু কিছু স্যার এখনো বলেন যে লেখালেখিটা ছেড়ো না, লেখাটা কোনোভাবে রেখে দিও, ওটা যেন কোনোদিনও না যায়। তো বলা যেতে পারে এগুলো একটা বিশাল বড় ইন্সপিরেশন। এবং অবশ্যই অফিসের কলিগ যারা রয়েছেন, যারা জানে আমি লেখালেখি করছি, যারা ক্রমাগত বলেছে যে আর কি না অনিরুদ্ধ এটা কিন্তু করবে, এটা কিন্তু ছাড়বে না, তো এদের প্রত্যেকেই আমাকে নানানভাবে নানান সময় আর কি মোটিভেট করেছে। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু দর্শকদের একটা কথা জানিয়ে রাখা উচিত, যদিও দর্শকরা সেটা জানেন, অনিরুদ্ধ ব্যানার্জির ফ্যান ফলোয়িং বেশ ভালো, আর তার মধ্যে কিন্তু একটু মহিলা ফ্যান ফলোয়িং এর সংখ্যা বেশি। সেটা ফেসবুকে তো বোঝাই যায়, বইমেলাতেও বোঝা যায়। সেখান থেকে কোনো কবিতার ইন্সপিরেশন এসছে কখনো? কবিতার ইন্সপিরেশন মানে অ্যাকচুয়ালি ঠিক মানে আমি এক জায়গায় পড়েছিলাম কবিতা কিভাবে লেখা হচ্ছে, একটা কবিতা কিভাবে লেখা হয়। আমাদের কাছে লাইন আসে, হঠাৎ করে মনে হলো এই লাইনটা লিখলে কেমন হয়, তো সেই লাইন লিখে রেখে দেওয়া হয় কোনো একটা জায়গাতে। তারপরে হয়তো কখনো বসলে একটা সেই লাইন থেকে আরো 4টে লাইন এলো, তো ভালো হলো, একটা কবিতা হলো, না হলে হয়তো সেই লাইন চলে গেল। আমাদের প্রত্যেকে যারা লেখালেখি করে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকের এখন তো মুঠোফোন এসে গেছে, সেই মুঠোফোনের নোটপ্যাড বা কিছু খুললে এরকম না হওয়া কবিতা অন্তত পক্ষে হওয়া কবিতার থেকে অনেক বেশি হবে। তো এইরকম প্রচুর লাইন আসে, এবং এর জন্য কোনো ঠিক ইন্সপিরেশন আলাদা করে ঠিক বলা যায় না। তো
আসে। আস্তে করে আর কি হালকা করে গা বাছিয়ে বেরিয়ে গেলে রুদ্রদা। তবে যাই হোক, অনেকক্ষণ আলোচনা করছি, বকবক হচ্ছে, আরো বকবক আছে, যদিও বকবক যেদিকে এগোচ্ছে শেষ হওয়াটা টাইমে বেশ চাপ, তাও মাঝখানে একটুখানি কবিতা শুনবো একটা, তারপর না হয় আবার একটু বকবক করবো। বেশ। দহনকাল গুজরান কাব্যর যে নাম, আমি সেই নামের যে কবিতা, যে দহনকাল নামের যে কবিতা, সেই কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। দহনকাল। ব্যথার সময় আগলে রাখা মন কেমনে শরৎকাল, বিছিয়ে রাখা কাঁটার ফাঁকে কোন দুঃখ লোকাচ্ছে। আমার মতন আঘাতপ্রবণ মানুষ লোকায় কাটার ঘা, জীবন তবু মারতে মারতে বাঁচার মানে শেখাচ্ছে। শিখিয়ে দিচ্ছে ঘর পোড়া এক লোকের কথা, মধ্যরাত আদিম জ্বরে জলপটিরই খোঁজ করে সে অনর্গল। হাসির নিচে ছাই চাপা এক আগুন বুকের মধ্যে থাক, কে বুঝেছে কে পেয়েছে এমন কারুর মনের তল। আগুন সে তো সর্বগ্রাসী, দহন চলে সারাক্ষণ, ওপর থেকে নদীর মতন ভেতর ভেতর জ্বলছে শোক। দুর্যোগেতে হাত ছেড়ে যায়, ভুলতে লাগে কতক্ষণ, শীত চলে যায়, ছাই কাঠামো, দাঁড়িয়ে থাকে একলা লোক। অসাধারণ। বেশ সবারই বোধহয় এরকম একটা করে দহনকাল জীবনে যায়, আর সেই দহনকালটাও আমরা গুজরান করে ফেলি আস্তে আস্তে। যাই হোক, একটু ভারী দিকে চলে গেলাম। এই সবকিছুর মাঝখানে একটা প্রশ্ন মনে রাখছে, এতখানি একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন, একটা বেশ চাপের কাজে, সেখান থেকে এতখানি লেখালেখি চালিয়ে যাওয়া এবং মানে সবটা একসাথে ম্যানেজ করা কিভাবে করেন? মানে এই প্রশ্নের একটা খুব মানে কপিরাইট উত্তর আছে, যে উত্তরটা বলতে গেলে বলতে হয় যে আর কি মানে মোটিভেশন থাকলে সব হয়। আমি সেই কথা বলবো না, আমি বলবো খুব কষ্টকর। এমন অনেক দিন থাকে যেদিন মনে হয় কিছু লেখা লিখি, শরীর দেয় না, হয়তো ঘুমিয়ে পড়ি। এবং লেখার একটা অদ্ভুত ব্যাপার আছে, লেখা যখন আসে তাকে ধরে রাখতে না পারে সে পালিয়ে যায়। তো পরের দিন সকালবেলা উঠে একটা অদ্ভুত মন খারাপ আসে যে আর কি আগের দিন লেখাটা লিখতে পারলাম না। আবার এমনও হয় যে আর কি হয়তো খুব লেখা লিখতেই, মানে একটা পার্টিকুলার কোনো লেখা লিখছি, লিখতে লিখতে যেমনভাবে শেষ করতে চাইছি সময়ের জন্য সেটা শেষ করা গেল না, তখন একটা খারাপ লাগা তৈরি হয়। তো এই মানে সমস্ত কিছু সামলে একটা আলাদা করে একটা শখ ধরে রাখা, এটা আমি বলবো মানে খুব সহজ নয়। খুব শুধুমাত্র একটা মোটিভেশন পেলাম, কেউ দুটো বাহা বললো বা আর কি কেউ বললো যে আর কি হ্যাঁ এরম করতেই হয়, এরম সবাই করে, এরম নয়, যথেষ্ট কষ্ট আছে। হ্যাঁ, তবে ওই একটা ব্যাপার রয়েছে, যখন আর কি হঠাৎ করে অজানা কেউ লেখা পড়ে আর কি যখন বলে আপনার লেখাটা পড়লাম, ভালো লাগলো, এবং একজন সত্তরোর্ধ্ব মানুষ যখন আর কি ফোন করে বলেন যে আর কি অনিরুদ্ধ তোমার লেখা বইয়ের থেকে একটা লেখা আমি পড়লাম, একজন আমাকে পড়ালো, খুব ভালো লেগেছে, আমাকে তুমি চেনো না, তুমি কিন্তু লেখাটা ছেড়ো না, প্রাপ্তি এগুলোই। আচ্ছা, তো বেশ লেখালেখি নিয়ে অনেক কথা হলো, এবং এত সুন্দর এত অসাধারণ কাব্যিক অনুভূতি, সাহিত্য নিয়ে এতটা চর্চা, এটা কিন্তু একটা কৌতূহল মনে জাগাচ্ছে যে এতখানি সাহিত্য চর্চা হচ্ছে, আবার কাজের জায়গাটা পুরোই উল্টো। পড়াশোনা কি নিয়ে, মানে ব্যাকগ্রাউন্ডটা কি? অদ্ভুত ব্যাপার। আমার ব্যাকগ্রাউন্ড, আমার কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছি। তো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কোনোভাবেই আর কি এর সঙ্গে মিল নেই। তবে খুঁজে পেতে গেলে সেই উত্তর এখনো সেই ছোটবেলাতেই লুকিয়ে আছে। ছোটবেলায় বাবার হাত ধরে প্রথম লাইব্রেরিতে গিয়ে সদস্য হওয়া, এবং আর কি গোগ্রাসে গিলতে থাকা সমস্ত বই, এবং একের পর এক এমনও দিন গেছে যে গরমকালের ছুটির দুপুরে সকালে বই এনেছি, দুপুরে শেষ করে আমি আবার লাইব্রেরিতে গেছি বই পাল্টাতে, লাইব্রেরিয়ান বকে বলেছে আজকে পাল্টানো যাবে না, একদিন মিনিমাম রাখতে হয়। তো সেই সময় এবং আর কি সেই নাইট ল্যাম্পের আলোতে পড়ার বইয়ের মধ্যে জেলে রাখা, হালকা হালকা করে করে গল্পের বই পড়া, এই জিনিসগুলো হয়তো কোথাও না কোথাও হয়তো একটা সাহিত্যের প্রতি আমার আর কি একটা অনুরাগ তৈরি করেছে। এবং সেখান থেকে তো তারপরে আর কি বই কেনা, নিজে যখন চাকরি পেলাম, চাকরি পাওয়ার পরে একটা বই কিনলাম, বইয়ের একটা বলতে পারা যায় বস্তা কিনলাম, প্রচুর বই কিনলাম, যে বই আর কি ছোটবেলায় আর কি ভেবে উঠতে পারিনি যে এত কিনতে পারবো, বা এই বইগুলো কেনা হয়ে ওঠেনি। চাকরি পাওয়ার পরে সেই সমস্ত শখ মিটিয়ে নিয়েছি অল্প অল্প করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ভালো লাগার জায়গা তৈরি হওয়া, সেখান থেকে আর কি বইয়ের পড়াশোনা, আর কিছু না। হ্যাঁ, একদিকে এরকম ভাবে সাহিত্যের চর্চা, আর একদিকে ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার সায়েন্স, কোথাও গিয়ে কি ভবিষ্যতে দুটো একসাথে হয়ে সায়েন্স ফিকশন জাতীয় কিছু আমরা দেখতে পেতে পারি? কোনো ভবিষ্যৎ কি হবে আমরা কেউই জানি না,
কি হতে পারে মাথায় আছে এরকম কিছু? এখনো সেরকম কিছু ভাবিনি, তবে হ্যাঁ মানে কোনো কিছু জিনিস যে অসম্ভব নয় বা কোনো কিছু হবে না এই কথা আমি বলতে পারি না। হয়তো কোথাও মনে হতে পারে যে হ্যাঁ গল্প লিখতে গিয়ে হয়তো আমার আর কি আমার পড়াশোনার ফিল্ডের কিছু জিনিসপত্র আমার দরকার হয়ে পড়লো, তো তখন অবভিয়াসলি আমি সেখানে একটুখানি লাভবান তো হবই যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা পড়ে এসেছি। তবে হ্যাঁ একথা সত্যি কথা যে আর কি গল্প বা লিখতে গিয়ে লেখালেখি করতে গিয়ে আমি যে জিনিসটা দেখেছি যে লজিক সব জায়গাতেই লাগে, কোনো লজিক ছাড়া গল্প বা লেখা যেমন হয় না, কম্পিউটার সায়েন্স বা আমার পড়াশোনার ক্ষেত্র বা সমস্ত কিছু ক্ষেত্রে লজিক ছাড়া হয় না। ফলে এক খুব সামান্য আপেক্ষিকভাবে দেখতে গেলে দুটো আলাদা হলো, কোথাও না কোথাও গিয়ে দুটো একসাথে মিলেই যায়। আচ্ছা, আমি শেষ প্রশ্ন এটাই করব, এই ব্রেন চাইল্ডরা যখন হাতে এলো সেটা দেখে আপনি যাদের সন্তান, আপনার বাবা মার কিরকম ছিল? প্রথম বইটার ক্ষেত্রে তাদের যখন আর কি তারা বই দেখেছিল, আমি তাদেরকে হাতে বই দিইনি, আমার মনে আছে আমি বই মেলাতে আসার পরে তাদের হাতে বই দিয়েছিলাম। তো ওই যে বলে না যে আর কি নিজের আনন্দটাকে অ্যাকচুয়ালি আমাদের মা বাবার মুখের আনন্দ দেখে বোঝা যায়, আমি তখন বুঝতে পারলাম। তার আগে পর্যন্ত তো বই নিয়ে কি হবে, কখন আসবে, কখন সেই বই আমার কাছে কপি হয়ে হার্ড কপি হয়ে আসবে, তো সেই সমস্ত কিছু ছিল। যখন আর কি মা বাবার হাতে সেই বই উঠলো এবং তারা হাসলো, আমি বুঝলাম যে হ্যাঁ আমার এতদিনের পরিশ্রম কোথাও না কোথাও গিয়ে একটা সমাপ্তি, একটা পূর্ণচ্ছেদ পেলো আর কি, যে আর কি হ্যাঁ এটা আর কি কমপ্লিট হলো আমার জার্নিটা। এই আলোচনা আড্ডা সবটা কিন্তু বেশ ভালো মতো জমে উঠেছে, এবং এটা বাঙালি তো যতক্ষণ ধরে বকতে থাকবো আলোচনা আরো জমে উঠবে, আড্ডাও আরো জমে উঠবে, আরো নতুন নতুন কথা উঠবে, কিন্তু এপিসোড তো সময় শেষ করতেই হবে। তো আমরা একদম এপিসোড শেষের দিকে এসে পৌঁছেছি। তো তার আগে, শেষ করার আগে আমি দর্শকদের একটাই জিনিস আবারও বলবো, আবারও কিন্তু আমাদের একটা এপিসোড প্রমাণ করে দিল যে যেটা আমাদের ভালো লাগা সেটা নিয়ে আমরা বাঁচতে পারি। আমাদের একটা পেশা যদি থাকেও সেই পেশাটাকে বজায় রেখে ভালো লাগার কাজটা, ভালোবাসার কাজটাকে বাঁচিয়ে রাখা যায়। হ্যাঁ, কখনো সেটা বাঁচিয়ে রাখতে কষ্ট হয়, বিভিন্ন স্ট্রাগলের সামনে পড়তে হয়, কিন্তু যেহেতু জিনিসটাকে আমরা ভালোবাসি তাই দিনের শেষে সেটাকে বাঁচিয়ে রাখতে পারলে আদতে আমরা নিজেরাই ভালো থাকি। যাই হোক, আমি আর বেশি বকবক করব না, আমি অনিরুদ্ধদাকে একটা অনুরোধ করব। অনেক রকম আলোচনা হয়েছে, অনেক দুটো কবিতাও বেশ পড়েছি অন্যরকম, তো এবার একটুখানি একটা প্রেমের কবিতা দিয়ে যদি এপিসোডটা শেষ করা যায়। ওকে, প্রেমের কবিতা, কবিতার নামই প্রেমের কবিতা। যখন আমাকে মিহিকা বললো যে প্রেমের কবিতাই পড়তে হবে, তো আমি এটাই বের করলাম। ভুলিয়ে রেখো, গুছিয়ে রেখো সব অভিমান, আশকারা রাত নামতে দিও তোমার চোখে, ভালোবাসায় পথ চেয়ে কেউ তাকাক বড়, হাওয়ায় হাওয়ায় এসব খবর থাকুক রোটে, সামলে নেওয়া আঁচল দুচোখ ভীষণ নিচু, কোন অজুহাত দেব বলো এই আকালে, রাস্তা মাঝেই জড়িয়ে সে রাগ ভাঙতে পারি, তুমি ছাড়া ভয় কাকে পাই কেউ তাকালে, অশান্তিতে ভরা এসব সময়ে জুড়ে প্রেমের কথা দৃঢ় গলায় কেই বা বলে, এগিয়ে দিও আমায় তুমি সময় যখন, বিপ্লবী এক প্রেমের কথা লিখব বলে, এসব সময় শান্ত হবে তবেই যখন, মানবে সবাই ভালোবাসায় শুকায় যখন, মানবে সবাই ভালোবাসায় মেটায় যখন।